আমরা নবীন, আমরা তরুণ, আমরা জাতি ভবিষ্যৎ। দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি প্রত্যাশা করছি তোমরা আল্লাহ তাআলার বিশেষ রহমতে ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। কোভিড-19 তথা করোনা ভাইরাসের এই ক্রান্তি লগ্নে শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবী জুড়ে শিক্ষার্থীদের লেখাপড়া যেন কোণঠাসা হয়ে পড়েছে। এমত অবস্থায় শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ তোমাদের জন্য আয়োজন করে আসছে বছরের শুরু থেকেই অনলাইন ভার্চুয়াল ক্লাস। এজন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে তোমরা যারা সার্বক্ষণিকভাবে আমাদের সঙ্গে অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকো, অনলাইন পরীক্ষার সাথে যুক্ত থাকো, এজন্য তোমাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতোমধ্যে গত ক্লাসে আমি তোমাদেরকে ব্যাপন হার, নিঃসরণ হার সম্পর্কে ধারণা দিয়েছিলাম। কার ব্যাপন হার বেশি, কার ব্যাপন হার কম, কার নিঃসরণ হার বেশি, কার নিঃসরণ হার কম, এগুলো আমরা বিশ্লেষণ করেছিলাম। সেই সাথে আমরা ব্যাখ্যা করেছিলাম কার চেয়ে কার ব্যাপন হার কত গুণ বেশি অথবা কত গুণ কম, এই সম্পর্কে আমরা গাণিতিক সমস্যা সমাধান করেছিলাম। আজকে আমরা একটি ভিন্ন ধর্মী টপিকস নিয়ে হাজির হয়েছি। এই অধ্যায়ের সর্বশেষ টপিকস অর্থাৎ তাপ প্রদানের বক্ররেখা, শীতলীকরণ বক্ররেখা, অর্থাৎ যে কোনো পদার্থের তাপ প্রদানের বক্ররেখা, যে কোনো পদার্থের শীতলীকরণ বক্ররেখা। যেমন আমরা জানি পদার্থের তিনটি অবস্থা বিরাজমান: কঠিন, তরল এবং বায়বীয়। এই ধরনের পদার্থের ক্ষেত্রে তাপ প্রদানের বক্ররেখা কেমন হবে, শীতলীকরণ বক্ররেখা কেমন হবে। আবার এমন কিছু পদার্থ রয়েছে যেগুলো উদ্দায়ী পদার্থ, অর্থাৎ যাদের কেবলমাত্র দুটি অবস্থা বিদ্যমান: এক কঠিন অবস্থা, দুই বায়বীয় অবস্থা। কোনো তরল অবস্থা হয় না যাদের, সেই সমস্ত উদ্দায়ী পদার্থের ক্ষেত্রে আমরা তাপ প্রদানের বক্ররেখা শিখব, শীতলীকরণ বক্ররেখা শিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, আর কথা নয়, এখন আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের মূল ক্লাসে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জ্ঞাতার্থে ইতোমধ্যে আমি হোয়াইট বোর্ডে একটি চিত্র অঙ্কন করে রেখেছি। চিত্রটি হচ্ছে বরফের তাপ প্রদানের বক্ররেখা, বরফের তাপ প্রদানের বক্ররেখা। এখন আমরা এই বরফের তাপ প্রদানের বক্ররেখা এই কার্ভটি কিভাবে হলো আমরা একদম ফার্স্ট টু লাস্ট, এ টু জেড আমরা এটার ডেসক্রিপশন শিখব, ব্যাখ্যা শিখব। আমরা যদি এটা ফার্স্ট টু লাস্ট ডেসক্রিপশন আমরা জানি, তাহলে এই জাতীয় যে কোনো প্রশ্ন সৃজনশীল হিসেবে আসলে আমরা খুব সহজেই পরীক্ষার খাতায় উপস্থাপন করতে পারবো। তো চলো দেখা যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে বরফ যার গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তোমরা ভালোভাবেই জানো যে বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। আমরা গ্রাফটা এমন ভাবে অঙ্কন করব যাতে গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস হয় এবং স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস হয়। একটু খেয়াল করো, এই দেখো এই একটি অবস্থা, আমি শুরু থেকে ব্যাখ্যা দিচ্ছি। এই একটি অবস্থা, যে অবস্থায় পদার্থটি বরফ হিসেবে বিরাজমান। আমি আবারও বলছি, এই একটি অবস্থা, যে অবস্থায় পদার্থটি বরফ অবস্থায় রয়েছে। আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে যে কোনো পদার্থই বরফ হিসেবে আচরণ করে। তাহলে এখানে কিন্তু আমি -10 ডিগ্রিও লিখতে পারতাম,
-5 ডিগ্রিও লিখতে পারতাম, -15 ডিগ্রিও লিখতে পারতাম, -20 ডিগ্রি সেলসিয়াসও লিখতে পারতাম, -40 ডিগ্রি সেলসিয়াসও লিখতে পারতাম। তো যাই হোক, আমি চুজ করেছি -40 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে যে কোনো ধরনের তাপমাত্রা এখানে ব্যবহার করলেই হবে। তো আমি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে ব্যবহার করেছি। এরপরে দেখো, এই গ্রাফ সবসময় অঙ্কন করার সময় প্রথমে দুইটা বিষয় লক্ষ্য রাখতে হয়, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। একটা হলো এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। আমি এক্স অক্ষ বরাবর সময় নিয়েছি যা মিনিটে প্রকাশিত। আমি আবারও বলছি, আমি এক্স অক্ষ বরাবর সময় নিয়েছি যা মিনিট এককে প্রকাশিত। অপরদিকে ওয়াই অক্ষ বরাবর আমি তাপমাত্রা নিয়েছি যা ডিগ্রি সেলসিয়াসে প্রকাশিত। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সময় যে মিনিট এককে প্রকাশিত, এখানে আমরা জাস্ট শুধু স্কেলিং করব, নির্দিষ্ট কোনো মার্ক করব না। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট এরকম কোনো আমরা মার্কিং করব না, কারণ তাপের উপর ডিপেন্ড করে যে, অর্থাৎ যে আগুনের তাপ যত বেশি হবে ওটার ক্ষেত্রে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক সেই রকম হবে। তো আলটিমেটলি আমি জানি না তাপের পরিমাণটা কেমন, তো সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট কোনো মার্কিং করব না। মার্কিং ছাড়াই আমরা স্কেলিং করে জাস্ট দেখাবো যে এক্স অক্ষ বরাবর সময় মিনিট এককে প্রকাশিত হয়েছে, আর ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রাটা ডিগ্রি সেলসিয়াসে প্রকাশিত, যা আমরা স্পেসিফিক উল্লেখ করে দিব। যেমন -40 ডিগ্রি সেলসিয়াস বরফ অবস্থা ধরেছি আমি, তুমি -20 ডিগ্রিও ধরতে পারো, অ্যাজ ইউর উইশ। তো যাই হোক, আমি -40 ধরেছি, তাহলে 20 ডিফারেন্স নিতে পারো, 30 ডিফারেন্স নিতে পারো, তোমার ইচ্ছা। তো আমি 20 ডিফারেন্স দিচ্ছি, এতে লিখতে সুবিধা হয়। -40, -20, 0, 20, 40, 60, 80, 100, 120 ডিগ্রি। তো আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্প হয়, এর জন্য 100 ডিগ্রির উপরে একটা টেম্পারেচার মার্কিং করবা। আমি মার্কিং করেছি 120 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা বিস্তারিত চলে যাই। এই একটি বিন্দু, যে বিন্দুতে পদার্থটি বরফ অবস্থায় বিরাজমান। এখন আমি যদি বরফের উপর তাপমাত্রা প্রদান করি, তাহলে বরফের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। দেখো, এই একটা বিন্দু, এই বিন্দুতে যদি -40 ডিগ্রি সেলসিয়াস হয়, আমি যতই তাপমাত্রা বৃদ্ধি করব তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। দেখো, এই পজিশনে যখন আসছে তখন তার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, আবার আরো যত তাপমাত্রা দিচ্ছি ততই তাপমাত্রা বৃদ্ধি পেতে 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 একদম দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসে থেমে গিয়েছে। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করলে এই যে 0 ডিগ্রি সেলসিয়াস, এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এসে আমি যতই তাপ দিচ্ছি তাপমাত্রা আর বৃদ্ধি পাচ্ছে না। এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, কিন্তু বি বিন্দুতে আসার পর, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসার পর আমি যতই তাপ দিচ্ছি তাপমাত্রা আর বাড়ছে না। এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখনই পদার্থটি আসলো, ঠিক তখনই বরফের একটি কণা তরলে পরিণত হওয়া শুরু করলো। বরফের একটি কণা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরলে পরিণত হওয়া শুরু করলো। এরপরে আমি যতই তাপমাত্রা দিচ্ছি তাপমাত্রা আর বৃদ্ধি পাচ্ছে না। এর কারণ কি? কারণ এরপরে আমি যতই তাপমাত্রা দিচ্ছি, বরফ যখন তরলে পরিণত হয় তখন কি তার একটি শক্তির প্রয়োজন আছে না? অর্থাৎ বরফ যখন কঠিন থেকে তরলে পরিণত হয় তখন বরফের একটি আন্তঃআণবিক আকর্ষণ শক্তির বিরুদ্ধে কাজ করে তরলে পরিণত হয়। আর এই যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তির বিরুদ্ধে কাজ করতে হয়, এই আন্তঃআণবিক আকর্ষণের বিরুদ্ধে কাজ করতে গেলে একটি শক্তির প্রয়োজন হয়, যেই শক্তি কিনা আমি যে তাপ দিচ্ছি সেই তাপ থেকে শোষণ করে নিচ্ছে। আমি যে এক্সট্রা তাপ দিচ্ছি এই তাপ থেকে ওই শক্তিটা শোষণ করে নিচ্ছে বরফ। আলটিমেটলি বি বিন্দুতে আসার পর আমি যতই তাপ দিচ্ছি তাপমাত্রা আর বৃদ্ধি পাচ্ছে না। এই তাপটাকে আমরা বলছি সুপ্ত তাপ। অর্থাৎ আমি তাপ দিচ্ছি কিন্তু তাপমাত্রাটা কোথায় যাচ্ছে থার্মোমিটার তা বুঝতে পারে না, এমন তাপকে লুকায়িত তাপ বা সুপ্ত তাপ বলা হয়। অর্থাৎ বি বিন্দুতে আসার পর প্রথমে বরফের একটি কণা বাষ্পে তরলে পরিণত হওয়া শুরু হয়। এরপরে আমি যতই তাপ দেই বরফের অন্যান্য কণাগুলো
0°C তাপমাত্রায় উপনীত হয়। বরফের অন্যান্য কণাগুলো 0°C তাপমাত্রায় এসে উপনীত হয়ে তরলে পরিণত হয়। এই প্রক্রিয়া সি বিন্দু পর্যন্ত চলতে থাকে। আমি আবারও বলছি, এই প্রক্রিয়া সি বিন্দু পর্যন্ত চলতে থাকে, অর্থাৎ এই সি বিন্দু পর্যন্ত সমস্ত বরফ তরলে পরিণত হয়ে যায়। এই সি বিন্দু পর্যন্ত সমস্ত বরফ তরলে পরিণত হয়ে যায়। এরপরে সি বিন্দুতে যখন সমস্ত বরফ তরল হয়ে গেল, এখন আমি যতই তাপমাত্রা বৃদ্ধি করব, তাপমাত্রা বৃদ্ধি পেতে 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 একদম ডি বিন্দুতে এসে পৌঁছাবে, যেখানে টেম্পারেচার 100°C তাপমাত্রা। অর্থাৎ 100°তে এসে প্রথমে একটি পানির কণা 100°তে পরিণত হয়। এরপরে আমি যতই তাপ দেই, তাপমাত্রা আর বৃদ্ধি পাচ্ছে না। এই তাপমাত্রাটা কোথায় যাচ্ছে? কারণ এই ডি বিন্দুতে আসার পর প্রথমে পানির কণা একটা কি হয়, 100°তে উপনীত হয়। এরপর আমি যতই তাপ দেই, পানির অন্যান্য কণাগুলো 100°তে উপনীত হয়। অর্থাৎ সমস্ত পানির কণাগুলো 100°তে উপনীত হয়। ই বিন্দুর আগ পর্যন্ত, অর্থাৎ ই বিন্দু পর্যন্ত এই প্রক্রিয়াটি ঘটে থাকে। অর্থাৎ এই ই বিন্দু পর্যন্ত সমস্ত পানির কণাগুলো 100°C তাপমাত্রায় উপনীত হয়। আমরা জানি 100°C তাপমাত্রায় তরল বাষ্পে পরিণত হয়। তাহলে ডি বিন্দুতে প্রথম একটি কণা তরল থেকে বাষ্পে পরিণত হয়েছে। এরপরে বাকি কণাগুলো 100°C তাপমাত্রায় উপনীত হয়েছে ই বিন্দু পর্যন্ত। ই বিন্দুতে আসার পর সমস্ত কণাগুলো যখন 100°তে উপনীত হয়, এরপরে আমি যতই তাপ দিব ততই বাষ্প হবে। ই বিন্দুতে আসার পর আমি যতই তাপ দিব ততই বাষ্প হবে। প্রথমে ফার্স্ট পানির কণা, একটি মাত্র পানির কণা ডি বিন্দুতে আসার পর প্রথমে 100°তে উপনীত হয়। এরপর আমি যতই তাপ দিব, পানির অন্যান্য কণাগুলো 100°তে উপনীত হবে। এই প্রক্রিয়াটি ই বিন্দু পর্যন্ত চলবে, যতক্ষণ না পর্যন্ত একটি পাত্রের সমস্ত পানি 100°তে উপনীত না হয়। যেই মাত্র সমস্ত টোটাল পানিটা 100°C তাপমাত্রায় উপনীত হলো, ঠিক তখনই আমি তাপ দেওয়া মাত্রই সেটি বাষ্পে পরিণত হয়ে গেল। আলটিমেটলি দুইটা পজিশনে, অর্থাৎ বিসি রেখা বরাবর এবং ডি রেখা বরাবর, এই দুইটা অবস্থায় তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি দুটি অবস্থা, অর্থাৎ বিসি এবং ডি, এই দুই রেখা বরাবর তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। এজন্য এই দুইটা রেখাকে সুপ্ত তাপ রেখা বলে। এটা আমি লিখে দিয়েছি, সুপ্ত তাপ রেখা। যেহেতু এই বিসি রেখা এই ডি বিন্দুতে যেহেতু প্রথম গলতে আরম্ভ করে, এর জন্য এই বিসি রেখাকে বলছি আমি গলনের সুপ্ত তাপ রেখা। আবার ডি বিন্দুতে যেহেতু প্রথমে পানির কণাগুলো 100°তে উপনীত হয়, এর জন্য এটাকে আমরা বলছি স্ফুটনের সুপ্ত তাপ রেখা। তাহলে একটি হচ্ছে গলনের সুপ্ত তাপ রেখা, অন্যটি হলো স্ফুটনের সুপ্ত তাপ রেখা। এছাড়া প্রথমে বি বিন্দুতে একটি বরফের কণা গলতে আরম্ভ করে, এজন্য বি বিন্দুকে বলা হয় গলন বিন্দু। আবারও বলছি, এই বি বিন্দুকে বলা হচ্ছে গলন বিন্দু। আবার ডি বিন্দুতে প্রথমে পানির একটি কণা বাষ্পে পরিণত হওয়া শুরু হয়, অর্থাৎ 100°C তাপমাত্রায় উপনীত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটু জেনে রাখা উচিত যে একটা পাত্রের সমস্ত পানির কণাগুলো যখন 100°C তাপমাত্রায় উপনীত না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো পানির কণা বাষ্পে পরিণত হবে না। আমি আবারও বলছি, একটা পাত্রে আমি যখন আগুন দিয়ে হিট করব, সমস্ত পানির কণাগুলো যখন 100°C তাপমাত্রায় উপনীত হবে, এরপরে আমি যদি তাপ দেই তাহলে সেটা বাষ্পে পরিণত হবে। যতক্ষণ না পর্যন্ত সমস্ত পানি 100°তে উপনীত না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু পানি বাষ্পীভূত হবে না। তাহলে ডি বিন্দুতে প্রথম পানির কণা একটি কি হয়, বাষ্পে পরিণত হয়। ডি বিন্দুতে প্রথম পানির একটি কণা, বাষ্পে না, 100°C তাপমাত্রায় উপনীত হয়। এরপরে আমি যতই তাপ দিচ্ছি, অবশিষ্ট পানির কণাগুলো 100°C তাপমাত্রায় উপনীত হচ্ছে। এই বিন্দুতে আসার পর যখন সমস্ত পানি 100°C তাপমাত্রায় উপনীত হয়ে গেল, এরপরে আমি যতই তাপ দিচ্ছি ততই বাষ্প হচ্ছে, যতই তাপ দিচ্ছি এই বিন্দুর উপরে ততই বাষ্পে পরিণত হচ্ছে। তাহলে ডি বিন্দুতে প্রথমে পানির একটি কণা কি হয়, বাষ্পে পরিণত
সরি বাষ্প না তো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপনীত হয়। যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপনীত হয় এরপর আমি যতই তাপ দিব ততই বাষ্প হবে। ঠিক একইভাবে বি বিন্দুতে প্রথমে একটি বরফের কণা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপনীত হয়ে তরলে পরিণত হয়। এরপর আমি যতই তাপ দিব অন্যান্য কণাগুলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে তরলে পরিণত হবে, অর্থাৎ বরফ থেকে তরলে পরিণত হবে। তাহলে এই ছিল। আরেকটা বিষয় এখানে লক্ষ্য করো, এ থেকে বি এই অবস্থা টোটালি বরফের কঠিন অবস্থাকে নির্দেশ করে। এ থেকে বি এটা টোটালি বরফের কঠিন অবস্থাকে নির্দেশ করে এবং সিডি এটা তরল অবস্থা নির্দেশ করে এবং ইএফ এটা বাষ্প অবস্থা বা বাষ্পীয় অবস্থা বা গ্যাসীয় অবস্থা নির্দেশ করে। আরেকটা বিষয় হচ্ছে বিসি রেখা বরাবর কঠিন তরল সাম্যাবস্থা। এই যে উভমুখী তীর চিহ্ন দেখতে পাচ্ছ এটা দ্বারা আমি বুঝিয়েছি যে কঠিন অবস্থা, তরল অবস্থা, সাম্যাবস্থায় আছে। এই যে তরল উভমুখী তীর চিহ্ন বাষ্প, এই উভমুখী তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছি আমি তরল এবং বাষ্প এক্ষেত্রে সাম্যাবস্থায় রয়েছে। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে যে সাম্যাবস্থা কি, এখানে কি বোঝানো হয়েছে। একটু লক্ষ্য করো, সি বিন্দুতে আমি যখন তাপ দেই অর্থাৎ বি থেকে সি বিন্দু অর্থাৎ বি বিন্দুতে যখন বরফ কঠিন থেকে যখন তরল হয় সমস্ত বরফ কি তরল হয়ে যায়? না, কিছু বরফ থাকে আবার কিছু তরল হয়। যেহেতু কিছু বরফও আছে কিছু তরলও আছে, অর্থাৎ বিসি রেখা বরাবর কিছু বরফও আছে আবার কিছু তরলও আছে, তাহলে আমরা বলতে পারি কঠিন তরল এক্ষেত্রে দুটাই বিরাজমান, কঠিন অবস্থাও বিরাজমান, তরল অবস্থাও বিরাজমান, অর্থাৎ কঠিন তরল এক্ষেত্রে সাম্যাবস্থায় বিরাজমান। আবার ডি বিন্দুতে আর ই বিন্দুতে এই রেখা বরাবর তরলও আছে বাষ্পও আছে। কেন? কারণ ই বিন্দুতে যদি আমি তাপ প্রদান করি সমস্ত তরল কি একসাথে বাষ্পীভূত হয়? না, একটি কণা প্রথমে বাষ্পীভূত হয়, এরপরে অন্য কণা, এরপরে অন্য কণা, অর্থাৎ সময় যত বৃদ্ধি পাবে ততই তরল কণাগুলো বাষ্পে পরিণত হওয়া শুরু করবে। আলটিমেটলি ডি রেখা বরাবর তরলও আছে বাষ্পও আছে, এই দুটো অবস্থায় আছে, এজন্য তরল বাষ্প সাম্যাবস্থায় বিরাজমান এই কথাটা লিখেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে কঠিন অবস্থায় আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি, তরল অবস্থায় আন্তঃআণবিক শক্তি তার চেয়ে কম এবং বাষ্পীয় অবস্থায় আন্তঃআণবিক শক্তি তার চেয়েও কম। তোমাদের পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসবে যে বিসি রেখা এবং ডি রেখা বরাবর তাপমাত্রা বৃদ্ধি না পাওয়ার কারণ বিশ্লেষণ করো। আমি আবারও বলছি, বিসি রেখা বরাবর এবং ডি রেখা বরাবর তাপমাত্রা বৃদ্ধি না পাওয়ার কারণ বিশ্লেষণ করো। এইভাবে তোমাদের প্রশ্ন আসবে। অথবা এবি রেখা, সিডি রেখা এবং এফ রেখা, এই তিনটা রেখার মধ্যে কোন রেখা বরাবর পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি অথবা আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম, বিশ্লেষণ করো। তখন আমরা জানি কঠিন অবস্থায় আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি, তারপরে তরল, তার চেয়ে কম বাষ্পীয় অবস্থা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রত্যাশা করছি এ থেকে এফ পর্যন্ত তোমরা যদি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ব্যাখ্যা করতে পারো তাহলে তোমার এই চিত্রটা শেখা হয়ে গেল। এই চিত্র থেকে এখন যে কোনো ধরনের প্রশ্নকর্তা যদি করেন তাহলে তোমরা খুব সহজেই খুব ইজিলি প্রশ্ন করতে পারবে ইনশাআল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা বরফের শীতলীকরণ বক্ররেখার দিকে একটু নজর দেই। শীতলীকরণ বক্ররেখা বরফের শীতলীকরণ বক্ররেখা এটাকে যদি আমি এ বিন্দু ধরি, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই এবং এটা এস। এই রেখা বরাবর বাষ্পীয় রেখা, অর্থাৎ আগেরটার ঠিক উল্টো প্রক্রিয়া হবে। এটা তরল আর এটা হচ্ছে
কঠিন। এখানে বাষ্প এবং তরল সাম্যাবস্থায়, আর এখানে তরল আর হচ্ছে কঠিন সাম্যাবস্থায়। এটাকে শুষ্কতাপ রেখা বলে, শুষ্কতাপ রেখা বলে। এটাকেও শুষ্কতাপ, এটাকেও শুষ্কতাপ রেখা বলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে হোয়াইট বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ যে বরফের শীতলীকরণ বক্ররেখা, অর্থাৎ আমরা যে বরফের তাপ প্রদানের বক্ররেখা একটু আগে দেখেছি, ঠিক ওই প্রক্রিয়াটার বিপরীত প্রক্রিয়া হচ্ছে শীতলীকরণ বক্ররেখা। অর্থাৎ আমি যখন কোনো বাষ্পকে ঠান্ডা করব, শীতল করব, এরপরে অধিক শীতল করলে কোন অবস্থা হয়, তার চেয়ে অধিক শীতল করলে কি অবস্থা হয়, আলটিমেটলি একটা বাষ্পীয় অবস্থাকে, পানি যখন বাষ্পে পরিণত হয়, একে যদি আমি ঠান্ডা করি বা শীতল করি, তাহলে তার চিত্রটি কেমন হবে, তার গ্রাফটি কেমন হবে, সেই বিষয়টি আমরা এখন দেখব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো করেই জানো যে পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে বাষ্পে পরিণত হয়। আমি মনে করলাম বাষ্পটি 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপনীত, তাহলে এই 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপনীত বাষ্পকে আমি যদি ঠান্ডা করি, তাহলে বাষ্পীয় কণাগুলো ঘনীভূত হয়ে শীতলিত হয়ে বিবিন্দুতে যখন আসে, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন উপনীত হয়, ঠিক তখনই বাষ্পের একটি কণা তরল হওয়া শুরু হয়। আমি আবারও বলছি, 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপনীত একটি বাষ্পীয় কণাকে যখন ঠান্ডা করব, তখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন সে আসবে, তখন বাষ্পের একটি কণা তরলে পরিণত হবে। এরপর আমি যতই শীতলীকরণ করতে থাকবো, অন্যান্য বাষ্পের কণাগুলো ধীরে ধীরে বাষ্প থেকে তরলে পরিণত হওয়া শুরু হবে। এই প্রক্রিয়াটা সি বিন্দু পর্যন্ত চলবে, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত সমস্ত বাষ্পীয় কণাগুলো তরল না হয়, ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকবে। অর্থাৎ সি বিন্দুতে আসার পর সমস্ত বাষ্পীয় কণাগুলো তরলে পরিণত হয়ে গেল, অর্থাৎ এই বিসি রেখা বরাবর তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পেল না। তার কারণ কি? কারণ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরে আমি যতই তাপমাত্রা কমাচ্ছি, এই তাপমাত্রাটা কোথায় যাচ্ছে? এই তাপমাত্রাটা বাষ্প থেকে তরলে পরিণত হচ্ছে, অর্থাৎ বাকি তাপমাত্রাটা বিকিরণ ঘটতেছে। অর্থাৎ 120 ডিগ্রিকে ঠান্ডা করলে 100 ডিগ্রিতে আসা মাত্র সে তরল হয়ে যাচ্ছে। এরপরে সি বিন্দুতে আসার পর সমস্ত তরল কণা, সমস্ত বাষ্পীয় কণাগুলো যখন তরল হয়ে গেল, সি বিন্দুতে আসার পর এরপর আমি যতই তাপমাত্রা কমাবো, তাপমাত্রা ধীরে ধীরে কমতে 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 ডি বিন্দুতে আসার পর প্রথমে তরলের একটি কণা বরফ হওয়া শুরু হলো। প্রথমে একটি তরলের কণা বরফ হওয়া শুরু হলো, অর্থাৎ এই সি ডি রেখা বরাবর তরল অবস্থা বিরাজমান। ডি বিন্দুতে আসার পর প্রথমে তরলের একটি কণা বরফ হওয়া শুরু করলো। ডি বিন্দুতে আসার পর আমি যতই তাপমাত্রা কমাবো, তাপমাত্রা আর কমবে না, কারণ তরলটা বরফে রূপান্তরিত হচ্ছে। আর তরল বরফে রূপান্তরিত হলে একটা শক্তির নির্গমন ঘটে, সেই শক্তি নির্গমন ঘটার কারণে আমরা তাপমাত্রা আর কি পাচ্ছি না, তাপমাত্রার কোনো পরিবর্তন লক্ষ্য করছি না। অর্থাৎ ই বিন্দু পর্যন্ত তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ ই বিন্দুতে আসার পর সমস্ত তরল কণাগুলো কঠিন অবস্থায় পরিণত হবে। ই বিন্দুতে আসার পর আমি যতই তাপমাত্রা কমাবো, বরফের নিচে তো আর বরফ হওয়ার কোনো সুযোগ নাই, বরফের নিচে তো আর বরফ হওয়ার কোনো সুযোগ নাই। তো ডি বিন্দুতে আসার পর প্রথমে একটি তরলের কণা যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসলো, অর্থাৎ বরফে পরিণত হওয়া শুরু করলো, আমি যতই তাপ দিচ্ছি বাকি কণাগুলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপনীত হয় এবং ই বিন্দু পর্যন্ত এই প্রক্রিয়া চলে। এরপরে আমি যতই তাপমাত্রা কমাবো, কঠিনের নিচে তো আর কিছুই নাই, অর্থাৎ শুধু কঠিন হতে থাকবে। অর্থাৎ ই বিন্দু পর্যন্ত 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপনীত হবে সমস্ত কণাগুলো। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ হওয়া শুরু হয়, অর্থাৎ ই বিন্দুতে আসার পর আমি যতই তাপ কমাবো, এরপরে আর তাপ কমবে না। সেটা কি, তারপরে তাপ কমে যাবে, কমে গিয়ে অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে আমি যতই তাপ কমাবো ততই কমতে থাকবে, অর্থাৎ বরফ
0°C তাপমাত্রায় আসার পর বরফ হয়, এরপরে যতই আমি তাপ কমাবো আরো বরফ হতে থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বরফের তাপ প্রদানের বক্ররেখা একটু আগে দেখলাম, আর এখন দেখলাম বরফের শীতলীকরণ বক্ররেখা। এখন আমি প্রত্যাশা করছি তোমরা এই তাপ প্রদানের বক্ররেখা এবং শীতলীকরণ বক্ররেখা খুব ইজিলি তোমরা এখন নিজেরাই ব্যাখ্যা করতে পারবে। তোমাদের যদি ভাষাগত কোনো সমস্যা হয় তাহলে তোমাদের পাঠ্য বইয়ের টেক্সট বুকের তোমরা নির্দিষ্ট পেজে গিয়ে দেখবা যে এই চিত্র দুটা দেওয়া আছে, সেখান থেকে তোমরা ভাষাগত ল্যাঙ্গুয়েজগত যে কথাবার্তাগুলো সেগুলো একটু তোমরা নিজেরা অনুধাবন করে নিতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটু ভিন্ন দিকে চলে যেতে চাই। আমরা উদ্বায়ী পদার্থের তাপ প্রদানের বক্ররেখা এবং শীতলীকরণ বক্ররেখা দেখব। যদিও উদ্বায়ী পদার্থের সংজ্ঞা দেওয়া আছে তোমাদের, কিন্তু কার্ভ দেওয়া নাই, কিন্তু তোমাদের পরীক্ষায় উদ্বায়ী পদার্থও আসে, অর্থাৎ উদ্বায়ী পদার্থের সাথে এই বরফের তুলনামূলক আলোচনা চায়, তুলনামূলক বিশ্লেষণ চায়। এজন্য আমরা একটু উদ্বায়ী পদার্থটাও দেখে নিব। ওকে, আমরা তাপ প্রদানের বক্ররেখা উদ্বায়ী পদার্থের, এখানে আমরা লিখবো যে উদ্বায়ী পদার্থের উদ্বায়ী পদার্থের উদ্বায়ী পদার্থের উদ্বায়ী পদার্থের তাপ প্রদানের বক্ররেখা। এগুলো আমি তাপমাত্রা বুঝাইছি। এটাকে যদি আমি এ ধরি তাহলে এটাকে বি ধরবো, এটাকে সি ধরবো, এটাকে ডি ধরবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছ যে উদ্বায়ী পদার্থের ক্ষেত্রে তাপ প্রদানের বক্ররেখাটা কেমন হবে। উদ্বায়ী পদার্থের ক্ষেত্রে তাপ প্রদানের বক্ররেখাটা কেমন হবে। আমি আগেই বলেছি যে উদ্বায়ী পদার্থ কাকে বলে। আমি এটা পড়ানোর আগে একটু উদ্বায়ী পদার্থের সংজ্ঞা দিয়ে একটু ঘুরে আসি যে উদ্বায়ী পদার্থ কাকে বলে। যে সমস্ত পদার্থকে তাপ প্রদান করা হলে কঠিন থেকে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় তাদেরকে উদ্বায়ী পদার্থ বলে। আমি আবারও বলছি, যে সমস্ত পদার্থকে তাপ প্রদান করা হলে কঠিন থেকে তরল না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, আবার ঠান্ডা করা হলে বা শীতল করা হলে বাষ্প থেকে তরল না হয়ে সরাসরি কঠিনে ফিরে আসে, এই ধরনের পদার্থকে উদ্বায়ী পদার্থ বলে। এবং এই প্রক্রিয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন, সাবলিমেশন, অর্থাৎ ঊর্ধ্বপাতন। তো উদ্বায়ী পদার্থের কতিপয় উদাহরণ হচ্ছে যেমন ন্যাপথালিন, আয়োডিন। আমি কিছু উদ্বায়ী পদার্থের তোমাদের একটু নাম লিখে দিচ্ছি যে উদ্বায়ী পদার্থ কারা। উদ্বায়ী পদার্থ আমাদের টেক্সট বুকে দেখো উদ্বায়ী পদার্থের নাম দেয়া আছে, যেমন ন্যাপথালিন। ন্যাপথালিন একটি উদ্বায়ী পদার্থ। এরপরে আসো আয়োডিন, এটা একটা উদ্বায়ী পদার্থ, আয়োডিন। এরপরে আসো কঠিন কার্বন ডাই অক্সাইড, কঠিন কার্বন ডাই অক্সাইড এটিও একটা উদ্বায়ী পদার্থ। এরপরে আসো কর্পূর, এটাও একটা উদ্বায়ী পদার্থ। তারপরে হচ্ছে নিশাদল, অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড, এটাও একটা উদ্বায়ী পদার্থ। এরপরে আসো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটাও একটা উদ্বায়ী পদার্থ। তারপর আমরা আসো দেখি বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড ইত্যাদি।
তোমাদের বইতে এরকম 6 থেকে 7টা উদ্বায়ী পদার্থের নাম রয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছ যে উদ্বায়ী পদার্থ ন্যাপথালিন, আয়োডিন, কঠিন কার্বন ডাই অক্সাইড, কর্পূর, নিশাদল, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং বেনজোইক অ্যাসিড। তো পরীক্ষায় যে কোনোটার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে উদ্বায়ী পদার্থ 7টা উদ্বায়ী পদার্থের নাম দিয়েছি। যে কোনো উদ্বায়ী পদার্থের জন্য তোমরা একই রকম তাপ প্রদানের বক্ররেখা অঙ্কন করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন চিন্তা করছো যে আমি ওয়াই এক্সিস তথা ওয়াই অক্ষ বরাবর কেন আমি তাপমাত্রা উল্লেখ করলাম না। তার কারণ হচ্ছে উদ্বায়ী পদার্থ যখন পরীক্ষায় আসবে, আমি এখানে কোনো নির্দিষ্ট উদ্বায়ী পদার্থের কোনো নাম দেইনি, আমি যে কোনো উদ্বায়ী পদার্থের জন্য এই গ্রাফটি আলোচনা করছি। এজন্য আমি নির্দিষ্ট কোনো তাপমাত্রা এখানে উল্লেখ করিনি। আমি যে কোনো উদ্বায়ী পদার্থের জন্য তাপ প্রদানের বক্ররেখা আমি আলোচনা করব, এখানে নির্দিষ্ট কোনো উদ্বায়ী পদার্থকে আমি কম্পেয়ার করব না। এজন্য আমি এখানে কোনো তাপমাত্রা উল্লেখ করিনি। তো তোমাদের পরীক্ষায় যদি একটা নির্দিষ্ট স্পেসিফিক পদার্থ উল্লেখ করে দেয়, সাপোজ ন্যাপথালিনের তাপ প্রদানের বক্ররেখা উল্লেখ করো, তাহলে তোমরা এরকম গ্রাফ অঙ্কন করবা। তাপমাত্রা উল্লেখ করার কোনো প্রয়োজন নাই, কারণ তোমাদের পাঠ্য বইতে বা তোমাদের টেক্সট বুকে কোনো টেম্পারেচারের কথা উল্লেখ নাই। তাহলে তুমি কিভাবে বুঝবা যে ন্যাপথালিনের গলনাঙ্ক কত কিংবা স্ফুটনাঙ্ক কত? একইভাবে অন্যান্য পদার্থের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কত তুমি কিভাবে বুঝবা? তাহলে বলতে পারো আগেরটা কিভাবে বুঝেছিলাম। বরফ এটি একটি কমন পদার্থ, পানি এটি একটি অ্যাজ ইউজুয়াল সাধারণ পদার্থ। এই পদার্থের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আমাদের ছোট ক্লাস থেকে আমরা শিখে এসেছি যে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু এটি একটি কমন কথা, এজন্য ওইটার টেম্পারেচার যদি দেওয়া নাও থাকে, আমাকে টেম্পারেচারটা উল্লেখ করে কাজ করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো এটার তাপমাত্রাটা তোমাদের বইতে দেওয়া আছে। আর এই পদার্থগুলোর ক্ষেত্রে তাপমাত্রা তোমার উল্লেখ করার কোনো প্রয়োজন নাই। পরীক্ষক যদি বলে দেন যে এত তাপমাত্রায় গলে যায়, এত তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়, বা এত তাপমাত্রায় এর তো গলনাঙ্ক নাই, এত তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়, তখন তুমি সাপোজ বললো যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়, তাহলে তুমি এখানে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লিখবা। অথবা বললো 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটি তরল না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, তখন তুমি এই পজিশনে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লিখবা। যদি টেম্পারেচারের কথা বলে দেয় তাহলে তুমি লিখবা, আর বলে না দিলে উদ্বায়ী পদার্থের ক্ষেত্রে এই টেম্পারেচার লেখার কোনো প্রয়োজন নেই। টেম্পারেচার কথাটা না লিখে আমরা স্বাভাবিকভাবেই ব্যাখ্যা প্রদান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এর সুপ্ত তাপ রেখা একটা, এর সুপ্ত তাপ রেখা একটা, সুপ্ত তাপ এর সুপ্ত তাপ রেখা একটা। কারণ এই পদার্থের তো কোনো 3টা অবস্থা না, এই পদার্থের অবস্থা হলো 2টা। অবস্থা যদি 2টা হয় তাহলে সুপ্ত তাপ রেখা পাওয়া যাবে একটি, আর অবস্থা যদি 3টা হয় তাহলে সুপ্ত তাপ রেখা পাওয়া যাবে 2টি। এটা হলো কঠিন অবস্থা নির্দেশ করে, এটা কঠিন অবস্থা নির্দেশ করে, এটা বাষ্পীয় অবস্থা নির্দেশ করে। আর এই রেখা বরাবর কঠিন বাষ্প সাম্যাবস্থায় থাকে। তো চলো আমরা একটু ব্যাখ্যা শিখে আসি। তো ধরো এই বিন্দুতে একটি বস্তু কণাকে আমি তাপ প্রদান করলাম। তাপ প্রদান আমি করতে 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 যখন আমি বি বিন্দুতে আসলাম, বি বিন্দুতে যখন পৌঁছালাম, তখন ঠিক তখন আমি যেই পদার্থটি নিয়ে কাজ করতেছি ওই পদার্থটি তার স্ফুটনাঙ্কে পরিণত হয়। আবারও বলছি, তাপ দিতে দিতে এই পদার্থ মানে কোনো বস্তুর উপরে অর্থাৎ এই উদ্বায়ী পদার্থের যে কোনোটার উপর তাপ প্রদান করতে করতে আমি যখন বি বিন্দুতে এসে পৌঁছালাম, ঠিক তখনই ওই উদ্বায়ী পদার্থটি তার স্ফুটনাঙ্কে পরিণত হওয়া শুরু হয়। বি বিন্দুতে একটা কণা স্ফুটনাঙ্কে পরিণত হয়, অর্থাৎ তার নির্দিষ্ট তাপমাত্রায় উপনীত হয়, যে তাপমাত্রায় সে বাষ্পে পরিণত হয়। এরপর আমি যতই তাপ দিব অন্যান্য কণাগুলো কি হবে, ওই স্ফুটনাঙ্কের তাপমাত্রায় উপনীত হবে। এই প্রক্রিয়া সি বিন্দু পর্যন্ত চলবে, অর্থাৎ সি বিন্দুতে আসার পর ওই পদার্থের সমস্ত কণাগুলো স্ফুটনাঙ্কে এসে পরিণত হবে। এরপরে আমি যতই তাপ প্রদান করব বাষ্পে পরিণত হবে, এরপর আমি যতই তাপ প্রদান করব বাষ্পে পরিণত হবে। আলটিমেটলি সি বিন্দু পর্যন্ত সমস্ত কণাগুলো বাষ্পে পরিণত হওয়ার জন্য যে টেম্পারেচারে আসা দরকার, অর্থাৎ স্ফুটনাঙ্কে আসা দরকার, সেই স্ফুটনাঙ্কে এসে পৌঁছাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই বিসি রেখা বরাবর তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, এর জন্য এই রেখাকে বলা হয় সুপ্ত তাপ রেখা। আর এই রেখা বরাবর যখন আমি তাপ প্রদান করি সব কিন্তু একসাথে
কঠিন থেকে বাষ্প হয় না, কিছু কঠিন থেকে যায় আর কিছু বাষ্পে পরিণত হয়। আলটিমেটলি বিসি রেখা বরাবর কঠিন বাষ্প সাম্যাবস্থায় অবস্থান করে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা উদ্বায়ী পদার্থের তাপ প্রদানের বক্ররেখা ব্যাখ্যা করতে পারবে। এখন আমি এটির একটি শীতলীকরণ বক্ররেখা দেখাই। আজকের এই ক্লাসের মাধ্যমে এই অধ্যায়টি আমি সমাপ্ত করতে যাচ্ছি। তোমরা বই থেকে কিছু ছোট ছোট প্রশ্ন তোমরা শিখে ফেলবা, যে পাতন কি, বাষ্পীপাতন কি, ঘনীভবন কি, উদ্বায়ী পদার্থের সংজ্ঞা আমি বলেই দিলাম, উদ্বায়ী পদার্থ কাকে বলে তাও বলে দিলাম। এই ছোট ছোট প্রশ্নগুলো তোমরা একটু বাসায় শিখে ফেলবা। এখন তোমরা পড়তে গেলে পারবা। যেমন বাষ্পীভবন কি, কোনো পদার্থকে তাপ প্রদান করলে কঠিন থেকে বাষ্পে পরিণত হওয়া, এই প্রক্রিয়াকে বলে বাষ্পীভবন। আবার যখন কোনো বাষ্পকে যখন আমি ঠান্ডা করব তখন এটাকে বলা হয় ঘনীভবন। আর বাষ্পীভবন আর ঘনীভবন একত্রে বলা হয় পাতন। তাহলে পাতন মিন্স ঘনীভবন, আগে বলবা বাষ্পীভবন প্লাস ঘনীভবন, এই দুইটার যোগফল হচ্ছে পাতন। তো আশা করি তোমরা এখন বই পড়লে বাকিটা বুঝতে পারবে। তো এবার আমরা একটু শীতলীকরণ বক্ররেখা নিয়ে কথা বলতে চাই। এটাকে যদি আমি এ বিন্দু ধরি, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। এটা বাষ্পের জন্য বুঝাইছি, এটা কঠিনের জন্য বুঝাইছি। আর এই রেখা বরাবর বাষ্প কঠিন সাম্যাবস্থা, আর এটা হলো সুপ্ত তাপ রেখা। এটাকে সুপ্ত তাপ রেখা বলে। তো শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, এ বিন্দুতে সে বাষ্প, উদ্বায়ী পদার্থ এ বিন্দুতে বাষ্পীয় অবস্থায় আছে। তাহলে বাষ্পীয় অবস্থায় বিরাজমান উদ্বায়ী পদার্থকে যখন আমি ঠান্ডা করব, শীতল করব, সে ধীরে ধীরে ঠান্ডা হতে 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 যখন সে বি বিন্দুতে এসে পৌঁছাবে তখন সে কি হয়ে গেল, প্রথমে একটি কণা তার মানে কঠিন অবস্থায় আসার জন্য যে তাপমাত্রা দরকার, সাপোজ 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে উপনীত হয়। এরপরে আমি যতই ঠান্ডা করতে থাকি ততই অন্যান্য বাষ্পীয় কণাগুলো সেই নির্দিষ্ট তাপমাত্রায় আসে, যে তাপমাত্রায় আসলে সে কঠিন হয়ে যায়, সে নির্দিষ্ট তাপমাত্রায় আসে। অর্থাৎ এই বিসি রেখা বরাবর তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। এই যে বিসি রেখা বরাবর যে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, এটাকে বলা হয় সুপ্ত তাপ রেখা। কেন তাপমাত্রার পরিবর্তন হয় না? কারণ আমি যতই তাপমাত্রা কমাবো বাষ্পীয় কণাগুলো ওই নির্দিষ্ট তাপমাত্রায় আসবে, যে নির্দিষ্ট তাপমাত্রায় সে কঠিন হওয়া শুরু হবে। এর জন্য তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। এই রেখা বরাবর বাষ্প এবং কঠিন সাম্যাবস্থায় থাকে। এই উভমুখী তীর চিহ্ন দ্বারা আমি আগেই বলেছি সাম্যাবস্থা বোঝায়। কেন সাম্যাবস্থায় থাকে? কারণ একসাথে সমস্ত বাষ্প কণাগুলো কঠিন হয় না, কিছু কঠিন হয়ে যায় আবার কিছু বাষ্পীয় অবস্থা থেকে যায়, এজন্য এটাকে আমরা বলি কঠিন বাষ্প সাম্যাবস্থা। এরপরে সি বিন্দুতে আসার পর সমস্ত বাষ্পগুলো যখন কঠিন হয়ে যায়, ঠিক তখন আমি সি বিন্দুতে আসার পর যখন সমস্ত বাষ্প নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছায়, যে তাপমাত্রা আসার পর সে কঠিন হয়ে যায়, এরপর আমি যতই তাপমাত্রা কমাবো ততই সেটি বাষ্পে কঠিন অবস্থায় বিরাজ করবে। যতই তাপমাত্রা কমাবো সে তরল না হয়ে সরাসরি কঠিন অবস্থায় বিরাজমান থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা এখন এ বিন্দু থেকে ডি বিন্দুতে শীতলীকরণ বক্ররেখা খুব ইজিলি ব্যাখ্যা প্রদান করতে পারবে এবং প্রশ্নকর্তা যেভাবে প্রশ্ন করবেন তোমরা ওইভাবেই উত্তর প্রদান করিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার পরবর্তী ক্লাসে নতুন অধ্যায় নিয়ে, তৃতীয় অধ্যায় পদার্থের গঠন নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং বাসায় বসে এই নির্দিষ্ট টপিকস গুলো চর্চা করো। আল্লাহ হাফেজ।